হাই স্টুডেন্টস, আমরা ব্যালেন্স অফ পেমেন্টসের 5 নম্বর পার্ট কমপ্লিট করেছি, যেখানে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পড়ছিলাম। আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এই টপিকটার সঙ্গে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের সঙ্গে যথেষ্ট লিঙ্ক আছে, মানে বুঝতে হলে এটা একটু ভালো করে আইডিয়া থাকলে ভালো হয়। তো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট থেকে আমাদের 3টা টার্ম জানতে হবে। একটা হচ্ছে পোস্ট ইস্যু পেইড আপ, একটা হচ্ছে কি যে ফুললি ডাইলিউটেড বেসিস, আর হচ্ছে কি লিস্টেড কোম্পানি। আচ্ছা, তো পোস্ট ইস্যু পেইড আপ ক্যাপিটাল বা পোস্ট ইস্যু পেইড আপ ইকুইটি কী জিনিস? আচ্ছা, প্রথম টার্মটা এই বড় টার্মটা হচ্ছে কি আবার 2-3টে ভাগ করি আমরা। প্রথমে আসি আমরা ইকুইটি কী জিনিস। ধরুন যে আপনি একটা কোম্পানি খুলেছেন, সেখানে সেই কোম্পানির মানে তৈরি করতে 100 টাকা লাগবে। এবার সেই 100 টাকার কে আমরা 100টা ভাগ করলাম, ধরলাম হচ্ছে কি যে সেই কোম্পানির হচ্ছে কি 100টা শেয়ার আছে। এবার যদি আপনি বলেন যে আমি শেয়ার বিক্রি করব, যে আমার 100 টাকার আমার কোম্পানি, তার হচ্ছে কি 20টা আমি শেয়ার বিক্রি করছি। এবার আমি আপনার সেই শেয়ারটা কিনে নিচ্ছি 20 টাকা দিয়ে, কিন্তু আপনি বললেন কি এটা শেয়ার, এটা ইকুইটি নয়। তার মানে হচ্ছে আপনি আপনার কোম্পানি চালানোর জন্য যেসব অ্যাডমিনিস্ট্রেটিভ আপনি সেট আপ করবেন এবং যা হচ্ছে কি নিয়ম নীতি আপনি লাগু করবেন, যা কন্ডিশন বা সিকিউরিটি আপনি লাগু করবেন, সেইখানে আমার মানে কি আমি কি চাই বা না চাই, বা সেই কোম্পানির কেমন অ্যাডমিনিস্ট্রেশনটা কেমন হবে, সেটা আমার মতামতের কোনো মূল্য থাকবে না সেখানে। আমার কর্তব্য কি, পয়সা দিয়ে আমি শেয়ার কিনলাম, এবার অধিকার কি আছে সেই কোম্পানির যা লাভ বা ক্ষতি হবে তার একটা অংশ আমাকে মানে কি আমি পাবো। তবে লাভ করলে আমি লাভটা পাবো, ক্ষতি হলে আমি ক্ষতিটা পাবো আমি। কিন্তু সেই কোম্পানির কি মানে কি ডিসিশন নিচ্ছে সেখানে আমি কোনো কোয়েশ্চেন করতে পারবো না। আর ইকুইটি কি, ধরুন আপনি বিক্রি করছেন যে 20 টাকার ইকুইটি বিক্রি করবেন 100 টাকার মধ্যে থেকে। তার মানে কি আমি যদি সেটা কিনি, তো সেখানে আপনি কি ডিসিশন নেবেন আমার মানে মতামতের আমার মতামতের সেখানে ভ্যালু থাকবে। আমি সেখানে প্রশ্ন বা জবাবদিহিতা করতে পারি যে হ্যাঁ, কেন এই ডিসিশনটা নেওয়া হলো সেই কোম্পানির ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি আমরা পোস্ট ইস্যু পেইড আপ। আচ্ছা, এই পোস্ট ইস্যু পেইড আপটাকে বুঝতে হলে আমাদের বুঝতে হবে পেইড আপ ক্যাপিটাল বা পেইড আপ ইকুইটি কী জিনিস। আচ্ছা, পেইড আপ কি, ধরুন আপনি মানে আপনি বিদেশের কোনো একটা কোম্পানির হচ্ছে শেয়ার কিনবেন বা ইকুইটি কিনবেন আপনি। তাহলে সেই কোম্পানি মানে স্টক এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করতে পারে, আবার নাও নথিভুক্ত করতে পারে। যদি স্টক এক্সচেঞ্জে যে মানে বিদেশের এক দেশের সঙ্গে আরেক দেশের লেনদেন হতে পারে, বা শেয়ার মার্কেটের কেনা বা বেচা যেখানে হয়, যে ইনস্টিটিউটের তার জন্য দায়ী থাকে বা রেগুলেট করে, সেটা হচ্ছে কি রেগুলেট করবো না, মানে যে দায়িত্ব পালন করে এই সব নিয়ে, সেটাই হচ্ছে কি স্টক এক্সচেঞ্জ। তো এবার ধরুন আপনি বিদেশি কোনো একটা কোম্পানির ইকুইটি কিনবেন। আশা করি একটু আগে আপনি বুঝে গেলেন যে ইকুইটি কী জিনিস আর শেয়ার কী জিনিস। তো আপনি ইকুইটি কিনবেন মনে করুন। এবার সেই কোম্পানি দেখা গেল যে 100টা শেয়ারের মধ্যে 10খানা শেয়ার সে বা 15খানা শেয়ার বা ইকুইটি সে বিক্রি করবে। এবার গভর্নমেন্ট যখন ফরেনাররা যখন ইনভেস্ট করবে ইউএসএতে গিয়ে, ধরুন আপনি সেই কোম্পানিটা ইউএসএরই, আপনি সেখানকার কোম্পানির হচ্ছে কি আপনি যদি ইকুইটি কিনতে যান, তার মানে কি সেখানকার লাভের অংশটা আপনি অনেকটাই পাচ্ছেন। তার মানে একটা দেশের কিন্তু সেটা কিছুটা লাভের সঙ্গে সঙ্গে কখনো কখনো কিন্তু অতিরিক্ত ইকুইটি যদি বিদেশি লোকটা কিনে, তখন সেখানে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো তাই দেশে যাতে মানে খুব বেশি ক্ষতি না হয়ে যায়, তার জন্যে গভর্নমেন্ট কখনো ইন্টারফেয়ার করে, তখন ইনারা একটা লিমিট করে দেয় যে এই পার্টিকুলার কোম্পানির ক্ষেত্রে এই পার্টিকুলার অ্যামাউন্ট এত পার্সেন্টই ইকুইটি মানে কি কিনতে পারবে বিদেশিরা, এর থেকে বেশি পারবে না। তখন কি এবার ধরুন হচ্ছে কি সেটা 15% করা আছে। আমি ধরুন ইউএসএতে আছি, সেখানে একটা কোম্পানি খুলে বসেছি। এবার আমি বললাম কি আমি চাই 20%, আমি 20টা শেয়ার আমি বিক্রি করবো 100টার মধ্যে। তো
কিন্তু গভর্নমেন্ট হচ্ছে কি আমাকে অনুমতি দিল 15টা শেয়ার বা ইকুইটি বিক্রি করার পারমিশন দিল। এবার আপনি কী করলেন যে আমার সেই 15টা শেয়ার, গভর্নমেন্ট যা রুলস রেগুলেশনস আছে সেই হিসেবে আপনি কিনে নিলেন 15টা শেয়ার। তো এটা হচ্ছে কি আপনি যে টাকা দিয়ে শেয়ার কিনলেন, আমার কাছে তো টাকা আসলো, সেটা তো আমি ব্যবসায় খাটাবো। এবার এটা হচ্ছে কি পেইড আপ অ্যামাউন্ট। 20টা ম্যাক্সিমাম দেখা গেল গভর্নমেন্ট অনুমতি দিল 15টা, আপনি কিনলেন 12টা, তো 12টা হচ্ছে আপনার পেইড আপ। পেইড আপ আপনার সবসময় হচ্ছে কি যে অথরাইজড যে পার্সেন্ট আছে বা অথরাইজড যে শেয়ার সংখ্যা আছে তার সাথে সবসময় ইকুয়াল হবে অথবা তার থেকে কম হবে। সেই 15টা আমি গভর্নমেন্ট হচ্ছে কি যে ইউএসএ গভর্নমেন্টে দেখা গেলো আপনাকে পারমিশন দিয়েছে 15টা কেনার, মানে ম্যাক্সিমাম 15টা কেনার, আপনি 15টা কিনলে সেটাও পেইড আপ হয়ে গেল, অথবা তার থেকে কম হলে সেটাও পেইড আপ হয়ে গেল। আচ্ছা, এবার আসি পেইড আপ ইকুইটি। ওই যে আমি দেখা গেল ইকুইটি বিক্রি করলাম, ইউএসএ কোম্পানি আমার, আমি ইকুইটি বিক্রি করলাম, তার মানে আমি কি ডিসিশন নেব না নেব, আপনি তার ডিসিশনটাও আমাকে শুনতে হবে। সেখানে আপনার রাইট আছে সেই ডিসিশনটা শোনার, বা সেখানে আপনি কিছু দু চারটে কথা বলার সুযোগ পাবেন আপনি। আচ্ছা, এবার আসি পোস্ট ইস্যু ব্যাপারটা নিয়ে। পেইড আপ ইকুইটি তো আপনি বুঝেই গেলেন, এবার আসি পোস্ট ইস্যু কী জিনিস। আচ্ছা, পোস্ট ইস্যু ব্যাপারটা এরকম যে ধরুন আপনি চাইছেন, মানে গভর্নমেন্ট পারমিশন দিয়েছে 15টা, আপনার দরকার 30টা ইকুইটি, তখন আপনি কী করবেন, যে গভর্নমেন্টকে এক্সট্রা ট্যাক্স দিয়ে আপনি তো পয়সা কামাবেন না সেখানে গিয়ে। তো সেখানে যদি পয়সা আপনি কামাতে চান, গভর্নমেন্ট তো আপনি বেশি পয়সা কামানোর জন্য বেশি শেয়ার কিনতে যাচ্ছেন বা ইকুইটি কিনতে যাচ্ছেন, তো গভর্নমেন্ট চাইবে কি, তাহলে ঠিক আছে নাও, তুমি পয়সা খাটাও, আমি তো ট্যাক্স বাড়িয়ে দিচ্ছি, আমিও কিছু কামাই, তুমিও কিছু কামাও, হয়ে গেল ব্যাস। তো এটা হচ্ছে কি যে আপনি এক্সট্রা ট্যাক্স দিয়ে বা কোনো লায়াবিলিটি নিয়ে আপনি সেই দেশের হচ্ছে কি একটা কি বলে, আপনি লায়াবিলিটি নিয়ে সেই দেশের হচ্ছে কি যে আপনি ইস্যু করলেন আরও বেশি। 15টা অথরিটি ছিল, আপনি 30টা বানিয়ে নিয়েছেন, তাহলে এটা আপনি 15টা আরও ইস্যু করলেন। এবার পোস্ট ইস্যু পেইড আপ ইকুইটি মানে কি, 15টা অথরাইজেশন ছিল, আপনি 30 বা 40টা আপনি পারমিশন নিয়েছেন, কিন্তু কেনার সময় মানে কি পারমিশন আগে নিলেন, তার মানে ইস্যু আপনি করে ফেললেন। এবার পোস্ট ইস্যু করার পর হচ্ছে কি পোস্ট ইস্যু, এবার পেইড আপ ইকুইটি, এবার 40টা আপনার ম্যাক্সিমাম পারমিশন দেওয়া আছে, তার মধ্যে আপনি 30টা আপনি গ্র্যাব করে নিলেন, আপনি সেই ইকুইটি আপনি কিনে নিলেন, তাহলে পেইড আপ কত হলো, 30টা শেয়ারের পেইড আপ হয়ে গেল আমার কাছে, আমি পেয়ে গেছি, আমি পেইড হয়ে গেছি, আপনি পেইড করেছেন, আমি পয়সা পেয়ে গেছি। তো এটাই হচ্ছে গিয়ে পোস্ট ইস্যু পেইড আপ ইকুইটি। এবার আসবো আমরা ফুললি ডাইলিউটেড বেসিস, এই টপিকটা। ফুললি ডাইলিউটেড বেসিস কী জিনিস? আচ্ছা, এটা টপিকটা এরকম, কনসেপ্টটা এরকম যে ধরুন হচ্ছে কি যে আমি কোম্পানি খুলেছি, বিদেশি একটা কোম্পানি, চায়না কোম্পানি ধরুন আর কি। তো এবার আমার ক্যাপিটাল আছে, মানে ইনভেস্ট করা, যেটা আমি ইনভেস্ট করতে চাচ্ছি, যে পয়সাটা আমি ইনভেস্ট করব 100 টাকা, সেটাই হচ্ছে আমার ক্যাপিটাল। এবার তার মধ্যে আমি কি করলাম, 90 টাকা আমি ইনভেস্ট করে ফেলেছি, আর আমার কাছে আছে 10 টাকা। আমি ভাবতেছি পরে ইনভেস্ট করব, বা এটা আমি রেখে দিয়েছি ইনভেস্ট করার প্ল্যানেই, কিন্তু সেটা আমি দেখা গেল কোনো একটা গোল্ড কিনে রাখলাম, সোনার দাম বাড়বে, পয়সাটা আমার ব্যাংকে রাখলে তো পয়সাটা বাচ্চা দেবে না, সেটা আমি গোল্ড কিনে রাখলাম, সেটা হচ্ছে কি পয়সার এখন তো গোল্ডও হয়, আপনি আরবিআইয়ের কাছ থেকে হচ্ছে যে সোনা কিনে নেবেন, আপনার সোনা আপনার হাতে দেবে না, সেটা হচ্ছে তার জায়গাতে আপনাকে একটা কাগজ দিয়ে দেবে যে হ্যাঁ আরবিআইয়ের কাছ থেকে আপনি সোনা কিনলেন, সেটা হচ্ছে আপনার একটা রিসিপ্ট দিয়ে দিল আপনাকে। তখন আপনি সেই মানে 1 বছর পর আপনি যখন সেই সোনা বিক্রি করবেন, তখন তো সোনার দাম বাড়বে। আপনি ইনফ্লেশন রেট দেখালো 7%, 100 টাকায় আপনার পরের বছর দেখা গেলো আপনার 107 টাকা হলো, কিন্তু সোনার যা দাম বাড়ছে দিনে দিনে, যে স্পিডে দাম বাড়ছে, দেখা গেলো সেটা 115 টাকা হয়ে গেলো, আপনার 8 টাকা মুনাফা হয়ে গেল। তো আপনি কিছু বন্ড কিনে নিলেন, তো এবার আপনি তো শো করছেন না সেখানে ক্যাপিটালে, আপনি দেখালেন যে আমার এই কোম্পানির হচ্ছে 90 টাকার হচ্ছে শেয়ার, মানে কি যে 90 টাকার হচ্ছে ক্যাপিটাল আছে, শেয়ার আছে 90টা। এবার যে ফুললি ডাইলিউটেড বেসিস মানে কি, যে আপনার মানে ওই লুকোচুরিটা হবে না,
তাহলে আপনার যে যে ক্যাপিটালটা আপনি ইনভেস্ট করলেন, গোল্ডে ইনভেস্ট করলেন, সেটাকেও ওর মধ্যে ইনক্লুড করে নিয়ে আসতে হবে। কি সেটা? যে আগের 90 টাকা, এবার হচ্ছে কি যে মানে সেখান থেকে সেই 10 টাকা আপনি তো গোল্ডে ইনভেস্ট করেছেন, ধরুন সেটা 11 টাকা বা 12 টাকা হয়ে গেল। তো শেয়ার কটা আছে এখন? এখন হচ্ছে আপনার 101টা বা 102টা শেয়ার হয়ে গেল। তাহলে এবার যে এফডিআই, তার মানে যে এফডিআই যে মানে কি যে কাকে বলবো? যদি ধরুন আপনি বিদেশি কোনো লিস্টেড কোম্পানিতে, বা মানে আগের বাইরের কোম্পানিটাই বুঝি, বিদেশি কোনো লিস্টেড যেসব কোম্পানি, আমি একটু পরেই আসবো লিস্টেড কোম্পানি, যদিও আমি আগের ভিডিওতে বলেছি, তবুও আমি আরেকবার রিপিট করে বুঝিয়ে দেবো ব্যাপারটা। যে লিস্টেড কোম্পানির যে আপনার কি বলে যা আপনার টোটাল শেয়ার আছে, সেইটা যেন ফুললি ডাইলুটেড বেসিসে অবস্থায় থাকে। 100 টাকার শেয়ার আপনি মানে কি ধরুন যে আপনি মনে হচ্ছে উপর থেকে 100 টাকা বা 90 টাকার শেয়ার আছে, সেইটা যা আপনি সিকিউরিটি কিনছেন, যা বা আপনি বন্ড কিনেছেন, সেইটাকে কম্বাইন করলে যে আপনার ক্যাপিটালটা হয়, মানে টোটাল যে শেয়ারটা হয় বা ক্যাপিটালটা হয়, সেটাকে বলা হচ্ছে ফুললি ডাইলিউটেড বেসিস হিসেবে। সেই বেসিসে যতগুলো শেয়ার হয়, তার যা আপনি মানে কি যে তার যা যে 10% যদি হয়, সেটা তার যে আমরা 10% যে শেয়ার নেব, সেটা আপনি যদি কিনে নেন, তখন সেটা হবে হচ্ছে কি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, অথবা সেই 10%-এর থেকে বেশি হতে হবে। কোন কোম্পানির ক্ষেত্রে? সেটা যেন অবশ্যই লিস্টেড কোম্পানি হয়। আচ্ছা, এবং সেটা কি, এটা লং টার্মের ক্ষেত্রে প্রযোজ্য, এফডিআইটা, এটা শর্ট টার্মের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আচ্ছা, জেনারেলি সে মানে কি যে কোনো কারণে স্পেশাল কেস থাকতেই পারে, সে শর্ট টার্মের ক্ষেত্রে আপনি মানে কি যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতেই পারেন আপনি চাইলে। আচ্ছা, এবার আবার কোনটাকে আমরা বলবো হচ্ছে কি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা যদি আনলিস্টেড কোম্পানি হয়, সেখানে আপনি যাই ইনভেস্ট করুন করুন না কেন বিদেশি কোম্পানিতে, সেটাই আপনার এফডিআই হয়ে যাবে। আর একবার এফডিআই তকমা যদি পেয়ে যায়, সে আপনি শেয়ার যদি কমিয়েও দেন, অন্য মানুষকে বেচেও দেন 10-15%, আপনার কাছে আরও 5-7% আপনার শেয়ার আছে, তবুও ওটাকে মানে এফডিআই বলতে হবে। এবার আমরা আসবো পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। আচ্ছা, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কি? এইটা আগেরটা এফডিআই ছিল জেনারেলি মানে লং টার্ম ইনভেস্টমেন্ট। পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হচ্ছে কি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এবং সেটা হচ্ছে কি আনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। যেমন এফডিআইটা হচ্ছে কি আপনার কি হয়, যে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হয়, মানে সরি এফডিআইটা যেমন লিস্টেড কোম্পানি, এটাও পোর্টফোলিও ইনভেস্টমেন্টও আপনার লিস্টেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু ওখানে কি ছিল, 10% বা 15%, মানে 10% বা 10%-এর বেশি যদি আপনি শেয়ার কিনে নেন লিস্টেড কোম্পানির থেকে, মানে শেয়ার বলবো না, ইকুইটি যদি কিনে নেন, তখন সেটা হচ্ছে আপনার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছিল, মানে এফডিআই আউটফ্লো ছিল। আর পোর্টফোলিও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি হবে, সেটা যদি যে লিস্টেড কোম্পানি, এফডিআই লিস্টেড কোম্পানি 10 বা 10-এর বেশি পার্সেন্ট বলা হয়েছিল, পোর্টফোলিও ইনভেস্টমেন্টেও কিন্তু লিস্টেড কোম্পানির ক্ষেত্রেই প্রযোজ্য হবে, সেটা কি 10%-এর থেকে কম হবে। তো এবার এবং সেটা শর্ট টার্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা, এই পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে আবার দু রকমের হতে পারে। একটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে কি যে ইনভেস্টমেন্ট থ্রু ডিপোজিটরি রেসিপ্ট। আচ্ছা, এবার আসি আমরা যে পোর্টফোলিও ইনভেস্টমেন্টের যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা আসি, যে এটা হচ্ছে কি মানে আমরা সামনের চ্যাপ্টারেই পড়বো ফাইন্যান্সিয়াল মার্কেট। এই চ্যাপ্টারে আমরা আরও ভালো করে বুঝবো যে ধরুন মানে ফরেন, মানে আপনি বিদেশে একটা কোনো কোম্পানির হচ্ছে কি যে শেয়ার মানে ইকুইটি কিনবেন ধরুন আর কি, মানে শর্ট টার্মের জন্য, তখন কি যে তখন হচ্ছে কি মনে করুন যে সেটা সেটা হচ্ছে কি আপনার কি বলবো, ফাইন্যান্সিয়াল মার্কেটে, যেমন ফাইন্যান্সিয়াল মার্কেট আবার হচ্ছে দু রকমের হয়, একটা মানি মার্কেট, আর একটা হচ্ছে কি যে মানে ক্যাপিটাল মার্কেট হয়। আচ্ছা, এই এটা কি ধরুন হচ্ছে কি, এটাকে আমরা এইভাবে বুঝতে পারি বন্ড হিসেবে। ধরুন যে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, বা ধরুন হচ্ছে কি যে কি বলে রাস্তা তৈরি হচ্ছে, বাট সেখানে টোল মানে বেসরকারি কোম্পানি ইনভেস্ট করলো, সঙ্গে যে টোল পোস্ট বসালো, সেখান থেকে পয়সা কামিয়ে নিচ্ছে। প্রাইভেট গভর্নমেন্ট হচ্ছে কি পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হিসেবে করে নিচ্ছে। তো সেখানেও আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। তার জন্য কি
যে আপনি কোনো একটা ব্যাংকের থ্রুতে আপনি গেলেন ধরুন আর কি, কোনো একটা ইনস্টিটিউটের থ্রুতে আপনি গেলেন, মানে বিদেশে আপনি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট মেনলি আপনি বিদেশি ইনভেস্টমেন্টের কথা বলা হয় মেনলি, ওখানে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ডেভেলপ হচ্ছে, সেখানে আপনি কোনো একটা ব্যাংকের থ্রুতে পয়সা দিলেন, আপনাকে রিসিপ্ট দিল, সেই রিসিপ্টটা আপনি সেই কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের ম্যানেজিং কোম্পানিকে আপনি দেখালেন যে আমি অলরেডি এই কোম্পানিতে ইনভেস্ট করেছি, এই তার রিসিপ্ট, ব্যাস আপনার কাজ হয়ে গেল। সেখানে পয়সার লেনদেন, ডিরেক্টলি পয়সার লেনদেন হয় না। আপনি ইন্ডিয়াতে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুললেন ফরেন ফরেন আপনি ইনভেস্ট করার জন্য, সেখানে পয়সা দিলেন, আপনাকে সেটা রিসিপ্ট দিবে, সেই রিসিপ্টে ভাঙিয়ে ওরা পয়সা নিয়ে নেবে। তো এটা আসে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে। আর এটা রেগুলেট করে কি যে সেবি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, এবার আসি আমরা যে আর এটা কি সেক্ষেত্রে প্রযোজ্য হয়, সেটা ফাইন্যান্সিয়াল মার্কেটের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এই গিয়ে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। এবার আসি আমরা গিয়ে ইনভেস্টমেন্ট থ্রু ডিপোজিটরি রিসিপ্ট। আচ্ছা, মানে ওই যে আপনি যে ব্যাংক বা যে এন্টিটিকে আপনি পয়সা দিয়ে একটা রিসিপ্ট নিলেন, সেটাই কি যে আপনার ডিপোজিটরি ইনভেস্টমেন্ট থ্রু ডিপোজিটরি রিসিপ্ট। ওই মানে একটা আপনাকে সেই ব্যাংক বা সেই এন্টিটি আপনাকে রিসিপ্ট দিয়ে দিল, ওরা পয়সা নিয়ে এটাই আপনি পয়সাটা ডিপোজিট করলেন। সেই ক্ষেত্রে আপনি মানে সেই ব্যাংকের থ্রু বা সেই এন্টিটির থ্রু, তাই এটার নাম দেওয়া হয়েছে আপনার ইনভেস্টমেন্ট থ্রু ডিপোজিটরি রিসিপ্ট। এটা অনেক রকমের হতে পারে, অনেকগুলো এন্টিটির সঙ্গে হতে পারে। আম, তো এই চাকরি পরীক্ষা হিসেবে আমরা 3 ভাগে ভাগ করেছি এটাকে। একটা আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট, গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্ট, আর ইন্ডিয়ান ডিপোজিটরি রিসিপ্ট। যখন আপনি আমেরিকাতে মানে কি ইনভেস্ট করবেন, সেখানকার ব্যাংক হবে, সেখানে আপনি পয়সা একটু দিয়ে দেবেন, সে আপনাকে রিসিপ্ট দেবে, সেইভাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সেটা গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্ট কি জিনিস, যখন আপনি আমেরিকা বা ইন্ডিয়া ছাড়া বিভিন্ন মানে আদার্স ইন্টারন্যাশনাল ভাবে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যখন আপনি ইনভেস্ট করতে যাবেন, তখন সেটা খাটবে গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টের ক্ষেত্রে। আর ইন্ডিয়ান ডিপোজিটরি রিসিপ্ট মানে কি, যখন আপনি ইন্ডিয়াতে অন্য কোনো দেশ কি ইনভেস্ট করতে যাবে, তখন কি আপনার ইন্ডিয়ার নির্দিষ্ট কোনো ব্যাংকে ওদেরকে পয়সা জমা দিয়ে সেখান থেকে রিসিপ্ট নিতে হবে। তো আজকে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এখানেই শেষ। যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়, আপনার ভাই বোনু বা কি বন্ধু বান্ধবী যদি WBCS বা ইউপিএসসির প্রিপারেশনের জন্য কাজে আসতে পারে বলে মনে হয়, আপনি অবশ্যই এই ভিডিওটা তাকে রিকমেন্ড করতে পারেন বা শেয়ার করতে পারেন। যদি কোনো ত্রুটি থাকতে পারে, আমি আসলে একজন জিও সায়েন্টিস্ট, মানে কেমিস্ট মেনলি, তো সেক্ষেত্রে ইকোনমি আমার একটু উইক থাকতেও পারে, মনে হতে পারে কিছু একটা ছুটে গেছে। তো আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন কী প্রবলেম আছে, আমি পুনরায় রিভাইজ করব, আরও বেটার করে আমি পড়ার চেষ্টা করব, সেখানে আমি অবশ্যই বলে দেব, বোঝানোর চেষ্টা করব বেটারভাবে। আর কি, যদি বেটার হয় আর যদি মনে হয় যে এটা অনেকটাই ইনফরমেটিভ, তো আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের কি ভিডিওগুলোকে পাওয়ার জন্য। তো আজকে এখানেই শেষ, বাই।